নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3 সেরা প্রস্তুতি, খুব সহজেই ইংরাজি শিখি। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজেই কিন্তু ইংরাজি শিখতে পারবে। আর আজকের সেট নম্বর হচ্ছে 3, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নম্বর 3, 40 মার্কের একটি প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এটি কিন্তু একটা স্কুলের প্রশ্ন। আমি কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ইতিমধ্যে আমার বেশ কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আমি সকল সাবজেক্টের ভিডিও কিন্তু এই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, কাজে তোমরা এক এক করে সমস্ত সাবজেক্ট ক্লিয়ার করে বুঝতে পারবে। যাই হোক, প্রথমে পূর্ণাঙ্গ প্রশ্নটি দেখে নাও। এখানে প্রথমে আছে সিন প্যাসেজ, পরে আনসিন প্যাসেজ এবং তারপরে গ্রামার, ভোকাবুলারি এবং লাস্ট পার্টটা হচ্ছে রাইটিং স্কিল। তোমাদের এই 4টা পার্টের প্রশ্নই আসবে। তা আমরা প্রথমে যদি বলি রিডিং স্কিল, সিন, এখানে পুরোপুরি যদি দেখে নাও, এই গল্প পড়ে তারপরে তোমাকে উত্তর দিতে হবে। সেই উত্তরগুলি হচ্ছে যেমন নম্বর কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ পেজেস, 4 নম্বর। আবার অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, এটা 2 নম্বর, একটা প্রশ্ন 2 নম্বর। হ্যাঁ, তাহলে এই ছিল সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ। যদি এবার দেখো আনসিন প্যাসেজে আমরা কী কী দেখতে পাই। আনসিন প্যাসেজে হচ্ছে তোমার নম্বর কমপ্লিট দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট অ্যাবভ প্যাসেজ 2 into 2 4 এবং স্টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফর ইচ অ্যান্সার, এভাবে আছে। আর এর পরে আছে 3, 4, 5, 6, 7 এবং 8 গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রতিটির আলাদা আলাদা নম্বর আছে। আমি যখন বিশ্লেষণ করব ফুললি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার করে বিশ্লেষণ। এবং 9 নম্বরে আছে রাইটিং স্কিল। যাই হোক, আমি এক এক করে এখন উত্তরগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার আগে যদি উত্তরগুলি তোমরা ভালো করে পারতে চাও তাহলে তোমাকে কম্প্রিহেনশনটায় যে বা প্যাসেজটায় যেটা আছে সেটা বাংলা মানে বুঝতে হবে। যেমন টম, হোয়াট এ শক উই ডিড গিভ মি, নাও শাট আপ দি ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। হ্যাঁ, আমরা যদি দেখি, টম তুমি আমাকে কত বড় ধাক্কা দিলে, এখন এই বাজে কথা বন্ধ করো এবং এখন থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, তারপরে দি গ্রোন সিস্ট, দি পেইন ভেনিশ, গোঙানো বন্ধ হলো এবং ব্যথা চলে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ অ্যান্ড সেড, আন্টি পলি হাউ মাই টুথ এসেস, দি পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই ট। টম একটু লজ্জিত বোধ করলো এবং বলল, আন্ট পলি আমার দাঁত খুব ব্যথা করছে, এটা পায়ের আঙুলের ব্যথার থেকেও বেশি। ইউর টুথ ইনডেড, হোয়াট ইজ দি ম্যাটার উইথ ইউর টুথ, তোমার দাঁত নাকি, দাঁতের কী সমস্যা। তারপরে আমরা যদি পরে আবার বাংলা মানে দেখি, ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইজ অ্যাসেস অ্যাউফিল, একটি দাঁত নড়ছে এবং খুব ব্যথা করছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, ওপেন ইউর মাউথ। আচ্ছা, আবার এই গোঙানো শুরু করো না, মুখ খোলো। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোমার দাঁত নড়ছে কিন্তু এর জন্য তুমি মরবে না। মেরি গেট মি এ সিল্ক থ্রেড, মেরি আমাকে একটি সিল্কের সুতো এনে দাও। টম সেইড, ওহ প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, টম বলো, ও প্লিজ আন্টি এটা টেনে তুলো না। ইট ডাজ নট হার্ট এনিমোর, এখন আর ব্যথা করছে না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, প্লিজ আন্টি আমি স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই। হ্যাঁ, তারপরের উত্তরগুলি যদি আমরা বলি, সো অল দিস ওয়াজ বিকজ উই ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, তাহলে এসব তুমি করেছো শুধু স্কুলে না গিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য। টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, টম আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি তোমার দুষ্টুমি দিয়ে সব সময় আমার মন ভেঙে দাও। বাই দিস টাইম দি ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, এই সময় দাঁত তোলার যন্ত্র প্রস্তুত হয়ে গেল। দি ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দি সিল্ক থ্রেড টু টমস টুথ অ্যান্ড দি আদার এন্ড টু দি বেড পোস্ট, বৃদ্ধ সুতার একদিকে টমের দাঁতে, অন্যদিকে খাটের খুঁটিতে বেঁধে দিলেন। শি পুলড অ্যান্ড দি টুথ হ্যাং ডাংলিং বাই দি বেড পোস্ট, তিনি টান দিলেন এবং দাঁতটি খাটের পাশে ঝুলতে লাগলো। হ্যাঁ, এই ছিল তোমার টোটাল যে গল্প। এখন যদি আমরা এর প্রশ্ন উত্তর দেখি, প্রশ্ন উত্তর কী বলছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ থেকে নিয়ে। টমস গ্রোনস সিস্ট হোয়েন, দি গ্রোন সিস্ট দি পেইন, কখন সেটা আমাকে কিন্তু সরাসরি প্রশ্ন একবার হুবহু লাইন বাই লাইন তুলে দিলে হবে না, বুঝে তারপর উত্তর দিতে হবে। টম গ্রোন সিস্ট হোয়েন আন্টি পল স্কল্ডেড হিম, টঙের গোঙানো বন্ধ হয়ে গেল যখন আন্টি পলি তাকে বকাবকি করেন। তারপরে টমাস, এখানে যদি আমরা দেখি টমাস প্রিন্টিং দি হোয়েন আন্ট
পলি স্পোক স্ট্রিক্টলি হি স্টপ অ্যাক্টিং। টম ভান করলো, বকুনি শুনে থেমে যায়। টম ফেল্ট এ লিটল ফুলিশ বিকজ, টম ফেল্ট এ লিটল ফুলিশ বিকজ কি, বিকজ হিজ ট্রিক ওয়াজ ডিসকভার। টম লজ্জা পেল কারণ তার চালাকি ধরা পড়ে যায়। এখানে কোন লাইন থেকে না, হি ট্রাইড টু ফুল অ্যান্ড পলি বাট ফেল্ট। এরপরে পরের প্রশ্ন যদি আমরা দেখি, দি ম্যাটার উইথ টমস টুথ ওয়াজ, হ্যাঁ টুথ ওয়াজ কি, দি ম্যাটার উইথ টম টুথ ওয়াজ দ্যাট ইট ওয়াজ লুজ। টমের দাঁত সমস্যা ছিল যে সেটি নড়ছিল। দি প্রবলেম ওয়াজ রিয়াল বাট টম গ্রেটেড ইট। সমস্যা ছিল কিন্তু সে বাড়িয়ে বলছিল। মেরি ওয়াজ অর্ডার টু ব্রিং এ সিল্ক থ্রেড, মেরি সিল্কের সুতো আনতে বলা হয়। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ আন্ট পলি কমপ্লেন অ্যাবাউট টমস বিহেভিয়ার। হ্যাঁ, তাহলে আন্ট পলি কমপ্লেন দ্যাট টমস ওয়াজ ভেরি নটি অ্যান্ড অলওয়েজ ট্রাই টু ডিসিভ হার উইথ এক্সকিউজ। হ্যাঁ, আন্ট পলি অভিযোগ করেন টম খুব দুষ্ট এবং সবসময় অজুহাত দিয়ে তাকে ঠকানোর চেষ্টা করে, যেটা এইখানে নেওয়া হয়েছে এই লাইনগুলি থেকে। দি শোস টমস রিসিভ সিগনেচার অ্যান্ড আন্ট পলিস লাভ মিক্সড উইথ ফ্রাস্ট্রেশন। এরপর আমরা চলে যাবো আনচিন প্যাসেজে। আনচিন প্যাসেজে যদি দেখি, সেটারও আগে একটু বাংলা মানে দেখি। এটা হচ্ছে কিয়েভ, জুলাই 600, রাশিয়ান পামল্যান্ড। হ্যাঁ, Kiev with the largest drone attack of the war, killing one person, injuring at least 23 and damaging building across the capital. কিয়েভ 16 জুলাই, রাশিয়া 6 জুলাই যুদ্ধের সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় যাতে একজন নিহত হয়, অন্তত 23 জন আহত এবং শহরের বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে কি, এয়ার রেইস সাইরেন, দি ওয়েন অফ kamikaze drone and bombing detonations reverberated from early evening until dawn as Russia launched what Ukraine's Air Force said it was a total of 539 drones and 11 missiles. বিমান হামলায় সাইরেন, ড্রোনের শব্দ এবং বিস্ফোরণের আওয়াজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শোনা যায়, কারণ রাশিয়া মোট 539টি ড্রোন এবং 11টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরের যদি উত্তরটা যদি দেখি তাহলে কী হবে, families huddled in underground metro stations for shelter as acrid smoke hang over the city center. পরিবারগুলো আশ্রয়ের জন্য মাটির নিচে মেট্রো স্টেশন জড়ো হয় যখন তীব্র ধোঁয়াশা শহরের উপর ছড়িয়ে পড়ে। তারপরে যদি আমরা দেখি কি আছে, কিয়েভ অফিসিয়াল সেড দি অ্যাটাক ড্যামেজ অ্যাবাউট 40 অ্যাপার্টমেন্ট ব্লক, প্যাসেঞ্জার রেলওয়ে infrastructure, 5 school and kindergarten, cafe and many cars in 6 of Kiev's 10 district. কিয়েভের কর্মকর্তা জানান এই হামলায় প্রায় 400টি আবাসিক ভবন, রেলপথ, 5টি স্কুল এবং শিশু বিদ্যালয়, ক্যাফে এবং বহু গাড়ি ক্ষতিগ্রস্ত, যা শহরের 10টির মধ্যে 6টি জেলায় ঘটেছে। এই ছিল টোটাল প্রশ্ন। এখন যদি আমরা প্রশ্নগুলি দেখি, অ্যাক্রিট, কমপ্লিট দি ফলোয়িং চার্ট উইথ দি ফরম ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। অ্যাক্রিট স্মোক হ্যাং ওভার দি সিটি ড্যাশ, হোয়াইটা কী হবে, আর এখানে ড্যাশ আছে হোয়াই। রাশিয়া লঞ্চ এ মেসিভ অ্যাটাক উইথ ওভার 500 ড্রোনস। আমরা যদি উত্তরটা দেখি একটু, এখানে দেখো চার্ট কমপ্লেন্স, অ্যাক্রিট স্মোক হ্যাং ওভার দি সিটি, হোয়াই, কারণ হচ্ছে বিকজ অফ দি এক্সপ্লোশন অ্যান্ড ড্রোন অ্যাটাক, বিস্ফোরণ এবং ড্রোন হামলার কারণে শহরে তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়। অ্যাটাক কস্ট ফায়ার অ্যান্ড স্মোক, হামলা এটার কারণ। এরপরে ড্যাশ, তারপরে হোয়াই, রাশিয়া লঞ্চ, এয়ার রেইজ সাইরেন অ্যান্ড এক্সপ্লোশন, রিভার বিরাটেড, হোয়াই রাশিয়া লঞ্চ এ মেসিভ অ্যাটাক উইথ ওভার 500 ড্রোন। অর্থাৎ তোমার প্রশ্নটি একটু ভালো করে দেখো, অর্থাৎ এই পার্টটা দেওয়া আছে, প্রথম পার্টটা দেওয়া নাই, কারণটা
বলা আছে, কিন্তু কি কারণ সেটা লিখতে হবে। এয়ার রেইড সাইরেন্স অ্যান্ড এক্সপ্লোশন, অর্থাৎ বিমান হামলা, সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা যায় কারণ রাশিয়া ব্যাপক আক্রমণ চালায়। হ্যাঁ, সাউন্ড কামস ফ্রম, এটা থেকে আমরা বুঝতে পারি কন্টিনিউয়াস অ্যাটাক। এরপরে আমরা যদি দেখি পরের 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরে স্টেট ওয়েদার দি ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইডেড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অ্যান্সার। তাহলে আমরা ট্রু ফলস দেখি। ট্রু ফলসে কী বলছে, কিয়েভ ইজ দি ক্যাপিটাল অফ ইউক্রেন উইথ 6 ডিস্ট্রিক্ট। এটা ট্রু না ফলস? ট্রু ফলসের জন্য এটা হচ্ছে ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট 6 অফ কিয়েভ 10 ডিস্ট্রিক্ট, অর্থাৎ কিয়েভে 10টি জেলা আছে, 6টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে স্টেটমেন্ট যদি দেখি, স্টেটমেন্ট ইজ রং বিকজ কিয়েভ হ্যাজ নো ডিস্ট্রিক্ট, নট 6। তারপরে দি রাশিয়ান অ্যাটাক উইথ 539 drones and 11 missile continuously from early dawn to evening, সাপোর্টিং স্টেটমেন্ট। এটা কি ট্রু না ফলস? এটাও ফলস, কারণ ফ্রম আর্লি ইভিনিং আনটিল ডন, বা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আক্রমণ হয়েছে। টাইম ইজ ইনকারেক্ট ইন কোশ্চেন, অর্থাৎ সময়টা ঠিক ছিল না। যাই হোক, আমার এটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরের যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তোমরা দেখতে পাচ্ছ, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা 3 নম্বরের প্রশ্ন। আর 4 নম্বর হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, 5 নম্বর, 6 নম্বর, এভাবে করে। তাই আমরা প্রথমে 3 নম্বরের প্রশ্ন দেখব। দি ম্যান ডাইড দ্যাট দি শোর্ড, এখানে ফিল ইন দি ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দি ম্যান বাই দি শোর্ড, লোকটি তরোয়ালের আঘাতে মারা যায়, বাই হবে এখানে। রুলস কি, বাই ব্যবহার হয় যখন কোনো কিছুর দ্বারা হত্যা করা হয়। এক্সাম্পল, কিল বাই নাইফ, বাই গান, এরকম। শি ডায়েট ড্যাশ ওভারওয়ার, শি ডায়েট অফ ওভারওয়ার, সে অতিরিক্ত কাজের কারণে মারা যায়। এখানে রুলটা দেখো, অফ হচ্ছে ডিজিজ, ইন্টারনাল কজ, এক্সপ্লেন, ডায়েট অফ ফিভার, অফ হ্যাঙ্গার, এরকম করে। দি পিওর ম্যান ডায়েট ড্যাশ এক্সট্রিম নেগলেক্টেড, দি পুওর ম্যান ডায়েট ফ্রম এক্সট্রিম নেগলেক্টেড, গরিব লোকটি অবহেলার কারণে মারা যায়। তাহলে এখানে রুলটা কি, ফ্রমটা হচ্ছে এক্সটার্নাল কজ, আউটসাইড রিজন। এরপরে আমরা চলে যাই 4 নম্বরে, অন দি ওল্ড ম্যান ডেথ। আমরা 4 নম্বরটা ক্লিয়ার করে যদি দেখি, অন ডু অ্যাজ ডিড, অন দি ওল্ড ম্যান ডেথ দি প্রপার্টি ওয়াজ ডিভাইডেড, দি গ্রেটার পার্ট ওয়েন্ট টু দি এল্ডার সন, দি রিমাইন্ডার ওয়েন্ট টু দি ইয়ঙ্গার, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স, অন দি ওল্ড ম্যান ডেথ দি প্রপার্টি ওয়াজ ডিভাইডেড বিটুইন হিজ 2 sons, বৃদ্ধের মৃত্যুর পর সম্পত্তি 2 ছেলের মধ্যে ভাগ হয়। আর রুলটা কি, রুলটা হচ্ছে এখানে 3টা সিম্পল সেন্টেন্স, 3টি বাক্য, বিটুইন হচ্ছে 2টা পার্সন, সি, তারপরে সি রিজেন্টেড হিম ফর ক্রিটিসিজিং হার, চেঞ্জ দি ভয়েস, এটা ভয়েস। হি, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাই না? হি ওয়াজ রিজেন্টেড বাই হার ফর ক্রিটিসিজিং হার, তাকে সমালোচনা করার জন্য সে তাকে অপছন্দ করে। রুলটা কি, অবজেক্টটা সাবজেক্ট আর অ্যাক্টিভটা প্যাসিভ। হি ইজ নট দি বেস্ট স্টুডেন্ট ইন দি ক্লাস, রিরাইট দি সেন্টেন্স ইউজিং দি পজিটিভ ডিগ্রি অফ দি অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি ফিউ স্টুডেন্ট ইন দি ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি, খুব কম ছাত্রই তার মতো ভালো। আমরা যদি রুলটা বলি, বেস্ট হয়ে যাবে ভেরি ফিউ, তারপরে অ্যাজ গুড অ্যাজ। এরপরের যদি আমরা দেখি পরের 5 নম্বর, আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ অফ দি আন্ডারলাইন। পার্টস অফ স্পিচটাকে আন্ডারলাইন করতে বলছে, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ অফ দি, হি নিডস টু কাম। তাহলে হি নিডস টু কাম, এখানে নিডসটা হচ্ছে ভার্ব, ক্রিয়া, তাই না? এক্সপ্রেশন কাজ বোঝায়। তাই ইট ইজ ডিফিকাল্ট টু নেগোশিয়েটেড হোয়ার নাইদার উইল ট্রাস্ট। তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু নেগোশিয়েটেড হোয়ার নাইদার উইল ট্রাস্ট, এখানে নাইদার হচ্ছে প্রোনাউন, আর এক্সাম্পল নাইদার রিফ্লেক্স নাউন। এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্ন কি বলেছে, 6 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা ফ্রেজাল ভার্বটা দেখে এটা করব। তাহলে কি, উই অলওয়েজ মেনটেন অ্যান এক্সট্রা কার, অ্যাজ এ ড্যাশ, ফ্রেজাল ভার্ব কী বসবে, অ্যাজ এ স্ট্যান্ড বাই। আমরা সবসময় একটু অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখি, এটা অ্যানালাইসিস হচ্ছে। স্ট্যান্ড বাই হচ্ছে রেডি ফর ইউজ, খুব কমন এক্সাম আনসার। এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্ন হচ্ছে কি, তোমার গিয়ে হলো 6 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার। তাহলে 7 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্মস অফ দি ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেট। তারপরে ব্রহ্মপুর হ্যাড ফার্টাইল ল্যান্ড all around it, and if men spent
নাকি দে উড ড্যাশ রিপ, কোনটা হবে আমরা যদি একটু দেখি। হ্যাঁ, এখানে আমরা যদি বলি সেটা হচ্ছে ব্রাহ্মপুর হ্যাড ফার্টাইল ল্যান্ড অ্যারাউন্ড দি স্পেন্ট থেকে স্পেন্ট হয়ে যাবে, অর্থাৎ পাস্ট টেন্স। দে ওয়ার রিপ ওয়ান্ডারফুল ক্রপ, বাংলা যদি মানুষ পরিশ্রম করতো তারা ভালো ফসল পেত। এখন ইফ ক্লজ হচ্ছে পাস্ট স্পেন্ট, মেইন ক্লজ হচ্ছে উড প্লাস ভার্ব রিপ। হ্যাঁ, এরপরে আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্ন হচ্ছে আর ফাইন্ড আউট দি ওয়ার্ড ফ্রম দি আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিনস। হ্যাঁ, তা আমাদের এরকম উত্তর দিতে হবে। হুইম্পার, মিউয়েল, তারপরে স্ট্রাক রিপিটেডলি উইথ ফার্স্ট। তাহলে আমরা কি বলবো, হুইম্পার হচ্ছে বা মিউয়েল হুইন, কান্নার মতো শব্দ, তাহলে হুইনটা আমার এখানে আছে ড্রোন সাউন্ড হুইন। স্ট্রাক রিপিটেডলি উইথ ফিস্ট, এখানে বারবার আঘাত করা, এখানে পাম্বলেন্ট। হ্যাঁ, এরকম আছে। তারপর এক্সপ্রেশন অ্যাটাক মিনিং। হ্যাঁ, এরপর রাইটিং স্কিল অন দি বেসিস অফ দি ফলোয়িং পয়েন্টস রাইট এ প্যারাগ্রাফ উইদিন 120 ওয়ার্ড অন দি ইম্পর্ট্যান্ট অফ দি লার্নিং ইংলিশ। হ্যাঁ, লার্নিং ইংলিশ 120 শব্দের মধ্যে আমার এখানে লিখতে বলছে। তাহলে আমরা ইংলিশ, হ্যাঁ, ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, সারা বিশ্বে ব্যবহৃত হয়। তবে ইট অ্যাক্টস অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ দ্যাট কন্টেন পিপল বিয়ন্ড তোমার বাউন্ডারিজ। এটি একটি সংযোগের ভাষা হিসেবে কাজ করে, যা দেশে বিদেশের মানুষকে যুক্ত করে। ইট ইজ ওয়াইডলি ইউজড ইন ট্রেড অ্যান্ড কমার্স, ইন মেকিং কমিউনিকেশন ইজিয়ার বিটুইন কান্ট্রিজ। হ্যাঁ, এটি ব্যবসা বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা দেশগুলোর মধ্যে যোগাযোগ সহজ করে। ইংলিশ ইজ অলসো এসেন্সিয়াল ফর হায়ার স্টাডিজ অ্যাজ মোস্ট বুকস অ্যান্ড কোর্সেস আর অ্যাভেলেবেল ইন দিস ল্যাঙ্গুয়েজ। উচ্চশিক্ষার জন্য ইংরেজি খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ বই ও কোর্স এই ভাষায় পাওয়া যায়। এবার মোর ওভার ইট হেল্পস ইন গেটিং বেটার জব অপরচুনিটি, এছাড়া একটি ভালো চাকরির সুযোগ পেতে সাহায্য করে। তারপরে ইন মাই অপিনিয়ন লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন টুডে ওয়ার্ল্ড। আমার মতে বর্তমান বিশ্বে ইংরেজি শেখা খুব জরুরি। ইট ইমপ্রুভস আওয়ার নলেজ অ্যান্ড কনফিডেন্স, এটি আমাদের জ্ঞান এবং আত্মবিশ্বাস বাড়ায়। দেয়ারফর এভরিওয়ান শুড ট্রাই টু লার্ন ইংলিশ প্রপারলি ফর এ ব্রাইট ফিউচার। তাই উজ্জ্বল এবং ভবিষ্যতের জন্য আমরা সবারই ইংরেজি শেখার চেষ্টা করা উচিত। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই ফুললি প্রশ্নের উত্তরই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।